একটু ভলিউমটা কমিয়ে বসুন, কারণ আজ কিছু কথা ফিসফিস করে বলার আছে, যা হয়তো আপনি কখনো ভাবেননি আমি বলবো। এমন কিছু গোপন কথা যা বুকের গভীরে পাথর হয়ে চেপে আছে বহু বছর ধরে, কিন্তু আজ মনে হচ্ছে সেই পাথর সরানোর সময় হয়েছে। আমি নয়নতারা, আর আমার বাড়ি বর্ধমান জেলায়। এই যে আপনারা আমাকে দেখছেন বেনারসি শাড়িতে, সিঁথিতে সিঁদুর নিয়ে, মনে হচ্ছে যেন সব দিক থেকেই আমি এক পরিপূর্ণ নারী। আজ যেমন আমি নীল রঙের একটা শান্ত বেনারসি পরেছি, আঁচলটা সাবধানে গুছিয়ে রেখেছি কাঁধে, যাতে দেখতে ভদ্র আর সংযত লাগে। কিন্তু এই আপাত শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ঝোড়ো অতীত, এক নিষিদ্ধ প্রেমের গল্প, যা সমাজের চোখে মহাপাপ। এই গল্প বলার সাহস আমি বহু বছর ধরে পাইনি, কিন্তু আজ কেন জানি মনে হলো এই কথাগুলো কারোর জানা প্রয়োজন, আপনাদের মতো যারা আমার কথা শোনেন তাদের কাছে। যদি গল্পটা ভালো লাগে বা ভাবায়, তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও এমন গোপন অভিজ্ঞতার কথা বলার সাহস পাবো। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এলাম, তখন আমার বয়স 21, সদ্য কৈশোর বেরোনো এক মেয়ে, যার চোখে ছিল হাজার স্বপ্ন। স্বামী রাজীব ছিল শান্ত স্বভাবের কাজের মানুষ, অফিসের চাপ তার নিত্য সঙ্গী ছিল, তাই রাতের পর রাত কেটে যেত তার অফিসের ফাইল গোছানো বা প্রজেক্টের চিন্তায়। আমাদের নতুন সংসারের আবেগ, ভালোবাসার সেই উষ্ণতা যা নিয়ে আমি এত স্বপ্ন দেখেছিলাম, তা যেন ক্রমশই ফিকে হয়ে আসছিল। রাজীব ভালোবাসত, আমি জানি, কিন্তু সেই ভালোবাসা ছিল কর্তব্য আর দায়িত্বের মোড়কে ঢাকা, যেখানে রোমান্স বা গভীর মানসিক সংযোগের খুব বেশি জায়গা ছিল না। আমার বুকের ভেতরে এক অব্যক্ত শূন্যতা দিন দিন বাড়ছিল, যা আমি কারোর কাছে প্রকাশ করতে পারছিলাম না। এই বিশাল বাড়িতে শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার দেবর অয়ন ছাড়া আর কেউ ছিল না। শাশুড়ি আর শ্বশুর দুজনেই বয়স্ক মানুষ, নিজেদের মতো থাকতেন। বাড়ির সব কাজ, রান্না বান্না সবকিছুই আমার দায়িত্বে চলে এসেছিল। আমি সাধ্যমতো চেষ্টা করছিলাম ভালো বৌমা হওয়ার। অয়ন তখন সবে কলেজে ভর্তি হয়েছে, দেখতে সুন্দর, স্বাস্থ্যবান একটা ছেলে। চোখে মুখে দুষ্টুমি আর চঞ্চলতা লেগে থাকতো সব সময়। প্রথম দিকে তাকে আমি ছোট্ট ভাইয়ের মতোই দেখতাম। পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে আমার কাছে গল্প করত, বাজারের জিনিস এনে দিত, ছোটখাটো কাজে সাহায্য করত। রাজীবের বন্ধু বান্ধব খুব কম ছিল, আর সে নিজেও খুব একটা আড্ডা দিতে পছন্দ করত না। কিন্তু অয়ন ছিল সম্পূর্ণ বিপরীত। ওর বন্ধু বান্ধব ছিল অজস্র, সারাক্ষণ হাসি, মজা আর হইচই। সেই হাসি খুশি প্রাণবন্ত ছেলেটাকে দেখে আমার একাকী মনটা যেন একটু শান্তি পেত। ওর সাথে কথা বললে, হাসলে আমার বুকের ভেতরের চাপটা খানিকটা হালকা মনে হতো। আমাদের বাড়িতে দিনের বেশিরভাগ সময়টা আমি একা থাকতাম। রাজীব অফিস চলে যেত সকালে, ফিরতে ফিরতে রাত। শ্বশুর শাশুড়ি বেশিরভাগ সময় নিজেদের ঘরে পূজা অর্চনা বা টিভি দেখায় ব্যস্ত থাকতেন। অয়নও কলেজে চলে যেত, ফিরত বিকেলে। কিন্তু ছুটির দিনগুলোতে বা যখন ওর কলেজ ছুটি থাকতো, তখন সে আমার সাথে গল্প করার জন্য সময় খুঁজে বের করত। প্রথম দিকে খুব সাধারণ কথা হতো, কলেজের গল্প, বন্ধুদের দুষ্টুমি, নতুন সিনেমা, রান্নার টিপস। আমি ওকে নতুন নতুন রান্না করে খাওয়াতাম, ও খুব প্রশংসা করত। ওর প্রশংসায় আমার মনটা ভরে উঠত। রাজীব এসব দিকে খুব একটা খেয়াল রাখত না, সে ব্যস্ত থাকতো তার নিজস্ব জগতে। একবার অয়ন ভীষণ জ্বরে পড়ল। মা বাবা দুজনেই বয়স্ক হওয়ায় ওর শুশ্রূষার ভারটা আমার উপর এসে পড়ল। রাত জেগে মাথায় জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, খাবার তৈরি করে জোর করে মুখে তুলে দেওয়া, সবটাই আমি করছিলাম। কদিন আগেও যে ছেলেটা চঞ্চল ছিল, হাসি খুশি ছিল, সে তখন জ্বরে নিস্তেজ হয়ে পড়েছিল। ওর কপালের শিরাগুলো টিপ টিপ করত, মুখটা ফ্যাকাশে হয়ে যেত। ওই সময় ওর এত কাছে থাকতে থাকতে আমার মনের ভেতরে কেমন যেন একটা অজানা টান অনুভব করতে শুরু করলাম। ওর দুর্বলতা, ওর অসহায়তা আমাকে যেন আরো বেশি করে ওর প্রতি আকৃষ্ট করছিল।
অয়নও আমার সেবা যত্নে মুগ্ধ হয়ে গিয়েছিল। যখন সুস্থ হয়ে উঠছিল তখনও সারাক্ষণ আমার কাছাকাছি থাকতে চাইতো। বিছানায় শুয়ে শুয়ে আমার হাত ধরে রাখতো, ছোট বাচ্চার মতো আদর চাইতো। আমার ভেতরে যেন এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল, যা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। শারীরিক আকর্ষণ জিনিসটা ঠিক কি তা আমি হয়তো এর আগে পুরোপুরি বুঝিনি। স্বামীর সাথে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেখানে এমন এক তীব্র আবেগ বা স্পর্শের আকাঙ্ক্ষা ছিল না, যা আমি অয়নের সংস্পর্শে এসে অনুভব করতে লাগলাম। বিশেষ করে যখন অয়ন সুস্থ হয়ে ওঠার পর দুর্বল শরীর নিয়ে আমার কাছে আসতো, তখন তার চোখের গভীরে আমি এক অদ্ভুত মাদকতা দেখতে পেতাম। সেদিন ছিল রবিবার। রাজীব অফিসের কাজে বাইরে গেছে। শ্বশুর শাশুড়ি দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। অয়ন ড্রয়িং রুমে টিভিতে খেলা দেখছিল। আমি তখন রান্নাঘরের কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম। অয়ন হঠাৎই আমাকে ডাকলো, ভাবি একটু এখানে এসো তো, এই গোলটা দেখতে পাচ্ছ না? আমি কাছে গেলাম। ও সোফায় বসেছিল, আমি ওর পাশে মেঝেতে বসলাম। ও খেলার কথা বলতে বলতে হঠাৎ করেই আমার হাতে আলতো করে স্পর্শ করল। প্রথমবার ওর স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠেছিল। আমি হাতটা সরিয়ে নিতে গিয়েও পারিনি, যেন একটা অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছিল। ওর চোখের দিকে তাকাতে পারিনি, কেমন যেন একটা অস্বস্তি আর ভালো লাগা মেশানো অনুভূতি। এরপর থেকে ওর স্পর্শগুলো আরও স্বাভাবিক হয়ে গেল। কথার ফাঁকে ফাঁকে আমার হাত ধরা, মাথায় বা কাঁধে আলতো করে ছোঁয়া, এসব আর অবাক করত না আমাকে, বরং আমার মন অজান্তেই যেন ওর স্পর্শের জন্য অপেক্ষা করত। আমার শাড়ির আঁচলটা বারে বারে নেমে যেত কাঁধ থেকে, আর আমি কেবলই চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার। কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম নিজেকে। আমার শরীর কি সত্যিই এতটা আবেদনময়ী, যা আমি নিজে কখনো দেখিনি? অয়নের চোখে আমি কি দেখেছি? আমার সেই অচেনা সৌন্দর্য যেন অয়নের চোখের মাধ্যমেই আমি খুঁজে পেতে শুরু করলাম। আমাদের দৃষ্টি বিনিময় হতো গভীর অর্থ নিয়ে, যে অর্থ বাইরের কেউ বুঝবে না। ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছিলাম, জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু আমার মন যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। আমাদের এই গোপন অভিসার শুরু হয়েছিল খুব সূক্ষ্মভাবে, প্রথমে চোখের ভাষায়, তারপর স্পর্শের মাধ্যমে, আর তারপর ফিসফিস করে বলা কিছু কথার মাধ্যমে। রাজীবের দীর্ঘ অনুপস্থিতি, আমার একাকিত্ব, আর অয়নের মন ভুলিয়ে দেওয়া চঞ্চলতা, সব মিলিয়ে এক অসম্ভব পরিবেশ তৈরি হয়েছিল। একদিন দুপুরে রাজীব অফিস থেকে ফিরতে পারেনি, সেদিনের মতো হোটেলেই থেকে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি পাশের এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, ফিরবেন রাতে। বাড়িতে আমি আর অয়ন সম্পূর্ণ একা। আমি দুপুরে খেয়ে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। অয়ন এসে দরজায় নক করল। আমি উঠে দরজা খুলতেই ও ভেতরে ঢুকে এলো। চোখে মুখে এক অদ্ভুত চাউনি, যা আমি আগে দেখিনি। ভাবি, একা একা কি করছো? আমার কাছে আসো, গল্প করি। আমি ইতস্তত করছিলাম, না এখন ভালো লাগছে না, তুমি যাও। কিন্তু ও সরে যায়নি, আমার হাত ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে। ঘরটা বন্ধ করে দিল। আমার বুক ঠিপঠিপ করছিল, ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ আর ভয় কাজ করছিল, কিন্তু একই সাথে এক তীব্র উত্তেজনাও অনুভব করছিলাম। সেদিন প্রথমবার অয়ন সরাসরি নিজের মনের কথা বলেছিল। ভাবি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার চোখ, তোমার হাসি, তোমার সবকিছু আমাকে পাগল করে বলে। ওর কথাগুলো আমার কানে মধুর লাগছিল, যদিও জানতাম তা বেশ মেশানো মধু। আমার ভেতরে এক দ্বিধা কাজ করছিল, একদিকে সমাজ, পরিবার, স্বামী, আর অন্যদিকে এই নিষিদ্ধ টান, যা আমাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলছিল। আমি নিজেকে কোনোভাবেই ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারছিলাম না। ওর ঘনিষ্ঠতা, ওর ছোঁয়া আমার শরীরের প্রতিটি কোষে যেন এক নতুন অনুভূতির ঢেউ তুলেছিল। ওর গা থেকে একটা পুরুষালী সুগন্ধ ভেসে আসত, যা আমাকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যেত। সেদিন আমরা খুব কাছাকাছি এসেছিলাম, শরীর ছুঁয়েছিল শরীর, ঠোঁট ছুঁয়েছিল ঠোঁট, কিন্তু তখনও একটা সীমারেখা ছিল, যা আমরা কেউই অতিক্রম করিনি, অন্তত শরীরের দিক থেকে। কিন্তু মনের দিক থেকে আমরা ততদিনে বহু দূরে চলে গিয়েছিলাম।
সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মন নিয়েছিল। লুকিয়ে দেখা করা, লুকিয়ে কথা বলা, লুকিয়ে স্পর্শ করা, এগুলোই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। এই সম্পর্কের পেছনে অয়নের একটা দিক ছিল যা আমি প্রথমে বুঝতে পারিনি। ও আমার মানসিক দুর্বলতার সুযোগ নিত। যখনই আমি একটু দূরত্ব তৈরি করতে চাইতাম, ও অভিমান করত, বলতো আমি ওকে বুঝি না, ওর অনুভূতি নিয়ে খেলছি। কখনো কখনো বলতো, যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি আমাকে প্ররোচনা দিয়েছ। ওর এই কথাগুলো আমাকে ভয় পাইয়ে দিত। সমাজের চোখে আমিই যে খারাপ হব, এই ভয়টা আমাকে তাড়িয়ে বেড়াতো। আমি ওর এই ধরনের মানসিক চাপ সহ্য করতে পারতাম না। অয়ন যেন আমার দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমাকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যেত। আমি জানতাম এটা এক ধরনের ব্ল্যাকমেল, কিন্তু ওর আকর্ষণ আর আমার ভেতরের একাকিত্ব আমাকে কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে দিচ্ছিল না। আমাদের এই গোপন সম্পর্কের ঘেরাটোপে আমি যেন দিন দিন আরও জড়িয়ে পড়ছিলাম। যখন রাজীব বাড়িতে থাকতো তখন আমার ভেতরের অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেত। তার চোখের দিকে তাকাতে পারতাম না। কিন্তু যখন রাজীব কাজে চলে যেত তখন আবার আমার মনটা অয়নের জন্য ছটফট করত। আমি নিজের প্রতি বিরক্ত হতাম, রাগ হতো নিজের ওপর। কি করছি আমি? কেন এমন একটা ভুল পথে পা বাড়াচ্ছি? কিন্তু আমার মন যেন আমার কোনো কথাই শুনত না। অয়ন যেন আমার শরীরের প্রতিটি অণু পরমাণুর সাথে মিশে গিয়েছিল। ওর হাতের আলতো ছোঁয়া, ওর গভীর চোখের চাউনি, ওর ফিসফিস করে বলা প্রেম নিবেদন, সবটাই আমাকে এক ঘোরের মধ্যে ডুবিয়ে রেখেছিল। একদিন আমাদের এই গোপন অভিসার প্রায় ধরা পড়ে গিয়েছিল। সেদিন ছিল দুপুরবেলা। রাজীব অফিসের কাজে ব্যস্ত। শ্বশুরমশাই গ্রামের বাড়িতে আত্মীয়দের দেখতে গিয়েছিলেন। শাশুড়িমা পাশের পাড়ার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ফিরতে দেরি হবে। অয়ন আর আমি বাড়ির ছাদে গল্প করছিলাম। সেদিন অয়ন খুব কাছাকাছি চলে এসেছিল। আমার চুলের ভেতরে হাত দিয়েছিল, আমার গাল ছুঁয়েছিল। আমি বাধা দিতে পারিনি। ওর চোখের গভীরতায় আমি তলিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই নিচ থেকে একটা হাঁক শুনলাম, নয়নতারা। আমার বুকটা ধক করে উঠল। শাশুড়িমা। তিনি মন্দিরের কাজ তাড়াতাড়ি শেষ করে ফিরে এসেছেন। আমরা দ্রুত ছাদ থেকে নেমে এলাম। আমার বুক তখনও ধরফর করছিল। অয়ন আমার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি হাসল, যেন কিছুই হয়নি। কিন্তু আমি জানতাম সেদিন একটুর জন্য আমরা ধরা পড়িনি। সেই ঘটনাটা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। মনে হয়েছিল এইবার সব শেষ হয়ে যাবে। সেই দিনটার পর থেকে আমার মনে একটা ভয় ঢুকে গেল। আমাদের এই সম্পর্কটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? সমাজের চোখে আমি অপদস্থ হব, আমার পরিবার, আমার স্বামীর সম্মান ধুলোয় মিশে যাবে। অয়নের তখন কৈশোরের চঞ্চলতা। সে হয়তো কিছুদিনের জন্য মন খারাপ করবে, তারপর ঠিকই অন্য কোনো দিকে মন দেবে। কিন্তু আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি। এই পাপবোধ, এই ভয় আমাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। আমি মনে মনে ঠিক করলাম এই সম্পর্কটা আমাকে ভেঙে দিতেই হবে, যে কোনো মূল্যে। কিন্তু অয়নকে বোঝানো খুব কঠিন ছিল। সে যখন তখন আমার কাছে আসতো, আমাকে ছুঁতে চাইত, আমার সাথে কথা বলতে চাইত। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু সে আমার পেছন ছাড়ত না। যখন আমি তাকে জোর করে দূরে সরিয়ে দিতে চাইতাম, সে আরও বেশি করে জেদ ধরত। তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে এমন করতে পারো না ভাবি। ওর কথাগুলো আমাকে মানসিক যন্ত্রণায় জর্জরিত করে তুলত। সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো আরও এক ধাপে গিয়ে। সে বলল, যদি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো তাহলে আমি রাজীবদাকে সব বলে দেব। তোমার স্বামী তো জানে না তুমি ভেতরে ভেতরে কেমন, তাহলে দেখবে তোমার কি হয়। ওর এই ধরনের হুমকি আমাকে এতটাই ভয় পাইয়ে দিত যে আমি বাধ্য হতাম ওর কথা শুনতে। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম অয়নের ভালোবাসার মধ্যে একটা অন্যরকম অন্ধকার দিক আছে। এটা শুধু ভালোবাসা নয়, এটা এক ধরনের অধিকার বোধ, এক ধরনের স্বেচ্ছাচারিতা। সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে নিজের চালে জড়িয়ে ফেলছিল। আমি আর এই মানসিক চাপ নিতে পারছিলাম না। আমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো, রাতে ঘুম আসতো না। সারাক্ষণ একটা চাপা টেনশন আমার মনে কাজ করত। আমার স্বামী রাজীব লক্ষ্য করেছিল আমার পরিবর্তন, কিন্তু সে কারণ জানতে চায়নি। সে হয়তো ভেবেছিল আমি বাড়ির কাজের চাপে ক্লান্ত। সে কেবল আমার দিকে তাকিয়ে অবাক হতো, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেনি আমার কি হয়েছে।
তার এই উদাসীনতা আমার কষ্ট আরও বাড়িয়ে দিত। একদিন আমি নিজের সব শক্তি একত্রিত করে অয়নকে সরাসরি বলে দিলাম, অয়ন, এই সম্পর্ক আর চলতে পারে না, এটা ভুল, এটা পাপ, আমি আর পারছি না। অয়ন প্রথমে খুব রেগে গেল, সে আমার হাত চেপে ধরল। কি বলছো এসব ভাবি? তুমি কি আমার সাথে মজা করছো? আমি বললাম, না অয়ন, আমি কোনো মজা করছি না। তুমি আমার দেবর আর আমি তোমার ভাবি। এই সম্পর্কের একটা পবিত্রতা আছে যা আমরা নষ্ট করে ফেলেছি। আমি আর ভুল করতে চাই না। সে তখন রাগের বদলে কাঁদো কাঁদো মুখ করল। তুমি আমাকে ছেড়ে যাবে? আমার জীবনটা নষ্ট করে দেবে? আমি জানতাম ওর এই কান্নাটা কেবলই নাটক। সে আমাকে ব্ল্যাকমেল করার জন্য এই কৌশলটা অবলম্বন করছে। কিন্তু আমি এবার আর দুর্বল হতে চাইনি। আমি সেদিন শক্ত হাতে ওর হাত ছাড়িয়ে নিয়েছিলাম। বলেছিলাম, অয়ন, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে মুক্তি দেবে। তুমি যদি এই কথাগুলো রাজীবকে বলো তাহলে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমি ভুল করেছি আর আমি আমার ভুলের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত। কিন্তু আমি আর এই গোপন পাপের বোঝা বইতে পারবো না। আমার এই দৃঢ়তা দেখে অয়ন হয়তো একটু অবাক হয়েছিল। সে দেখল এবার আমি আর ওর কথায় দুর্বল হচ্ছি না। সে সেদিন কিছু না বলে আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর বেশ কিছুদিন অয়ন আমার সাথে কথা বলেনি। সে আমাকে এড়িয়ে চলত, আমিও তাকে এড়িয়ে চলতাম। বাড়িতে একটা অদ্ভুত শীতলতা নেমে এসেছিল। রাজীব বা শ্বশুর শাশুড়ি হয়তো কিছু বুঝতে পারেননি। তারা ভেবেছিলেন হয়তো আমাদের দুজনের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়েছে। কিন্তু আমার ভেতরে একটা নতুন শান্তি ফিরে এসেছিল। যদিও মনের গভীরে সেই কষ্টের ছাপ রয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম আমি সঠিক পথটা বেছে নিয়েছি। আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত করেছি। এই ঘটনার কয়েক মাস পর অয়ন উচ্চশিক্ষার জন্য অন্য শহরে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হলো যেন একটা বিশাল পাথর আমার বুকের ওপর থেকে নেমে গেল। ধীরে ধীরে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলাম। রাজীবের প্রতি আমি আরও বেশি মনোযোগী হলাম। যদিও আমাদের সম্পর্ক আর আগের মতো রোমান্টিক হয়ে ওঠেনি, কিন্তু আমি আমার কর্তব্য পালন করতে লাগলাম। আমার সেই একাকিত্ব এখনও মাঝে মাঝে আমাকে ঘিরে ধরে, কিন্তু আমি আর ভুল পথে পা বাড়াই না। আমার এই গল্পটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে। অনেকে হয়তো আমাকে দোষী বলবেন, কিন্তু আমি বলতে চেয়েছি মানুষের মন কত জটিল হতে পারে। অপ্রত্যাশিতভাবে অপ্রত্যাশিত মানুষের প্রতি মন আকৃষ্ট হতে পারে, যেখানে আবেগ সমাজের সীমারেখা ভেঙে দিতে চায়। কিন্তু একসময় না একসময় সেই অদৃশ্য বাঁধ ভাঙলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এই ধরনের সম্পর্ক সাময়িক উত্তেজনা দিতে পারে, কিন্তু তা শান্তি কেড়ে নেয়, বিবেককে দংশন করে। সামাজিক মূল্যবোধ আর সম্পর্কের পবিত্রতা রক্ষা করা কতটা জরুরি তা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আবেগের বশে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হয়। নিজের মনকে নিয়ন্ত্রণ করা, সঠিক ভুল বিচার করার ক্ষমতা ধরে রাখা এবং কঠিন পরিস্থিতিতে সঠিক পথ বেছে নেওয়াটা খুবই দরকারি, কারণ জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে। আমার এই অভিজ্ঞতাই আজ আমার সবচেয়ে বড় শিক্ষা। আমি আর কোনোদিন সেই ভুল পথে যাব না।